प्रपन्न परिजाताय तत्त्ववेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। सर्वपो निषदगावो दग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। আজকে সমাজবিজ্ঞান বিভাগের আচার্য শ্রদ্ধেয় প্রণবদা, কর্ণধার অনিলদা, সমাজবিজ্ঞান বিভাগের অন্যান্য আধিকারিকবৃন্দ, লোকপ্রজ্ঞার সদস্যবৃন্দ এবং উপস্থিত মহানুভবগণ ও মাতৃশক্তিবৃন্দ, আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যে বিষয় নির্ধারিত হয়েছে তার জন্য হিস্সামি চ মুহুর্মুহু হিস্সামি চ পুনঃ পুনঃ সগদ্গদম ভিতঃ প্রণম্য। এত তাৎপর্যপূর্ণভাবে এই বিষয় নির্ধারণ করেছেন আমাদের কর্ণধার অনিলদা, সেই জন্যই এই গীতার এই উক্তিটা আমি তুলে ধরলাম। এটি প্রজ্ঞাপ্রবাহের বোধবাক্য, একটি সুসংস্কৃত, সুসভ্য, অতি প্রাচীন হিন্দু জাতির সমাজ দর্শন দাঁড়িয়ে আছে জ্ঞান বিজ্ঞান পরম্পরার উপর। আর সেই জ্ঞান বিজ্ঞান পরম্পরাকে ফলস ন্যারেটিভ দিয়ে ধ্বংস করার জন্য যে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে প্রয়াস চলছে, তার পরিপ্রেক্ষিতে আর এই বিষয়টি সমাজের সামনে তুলে ধরা, বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ বিশ্বেতে যখনই কোনো সমস্যা হয়, বিশ্ব তাকিয়ে থাকে ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান পরম্পরার দিকে। স্বামী বিবেকানন্দ ভারত পরিভ্রমণ করার পর একটা পর্যবেক্ষণ রেখেছিলেন। সেই পর্যবেক্ষণটা এখনও ক্রিয়াশীল। সেটি হলো যে ভারতবর্ষের এক শ্রেণীর শিক্ষিত মানুষ যারা পাশ্চাত্য চাকচিক্যে বিমোহিত, আপন ধর্মের প্রতি ঘৃণা পোষণকারী, তাদের বুঝাতে হবে ভারতবর্ষের ধর্মে কোনো ভ্রান্তি নেই। ভারতবর্ষে ধর্ম সত্য, ঈশ্বর সত্য, ব্রহ্ম সত্য এবং জীবনের সব ক্ষেত্রে ধর্মকে প্রয়োগ করলেই ভারতবর্ষের সমৃদ্ধি। ওরা যে বলেছে ধর্ম করে ভারতবর্ষ হীন হয়ে গেছে, এ কথাটি একদম ভ্রান্ত। এখন বহু মানুষ আছে হিন্দু জাতির যারা স্ট্যানফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, কলম্বিয়া ইউনিভার্সিটিতে বসে গবেষণা করেন। ফলস মিসগাইডেড বায়াসড রিসার্চ ওয়ার্ক দিয়ে আর আমাদের জ্ঞান বিজ্ঞান পরম্পরার উপরে আঘাত হানেন। এবং এখনও আমাদের ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের প্রতি, আমাদের গীতার প্রতি, জ্ঞান বিজ্ঞানের প্রতি যেভাবে আর ফলস ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে স্বকীয় বৈশিষ্ট্য, আমাদের যে গৌরবোজ্জ্বল জ্ঞান বিজ্ঞান পরম্পরা, সেটি প্রতিষ্ঠিত করার এবং সমাজকে সেই পথে পরিচালিত করার জন্য কর্ণধারের যে প্রয়াস, সেজন্য তাকে তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি। দেখুন,
ভারতবর্ষের যে জ্ঞান বিজ্ঞান পরম্পরা, এইটা জ্ঞান যখন বিজ্ঞান থেকে বিচ্যুত হয় তখন সমাজে কিন্তু সমস্যা দেখা দেয়। এটা প্রাচীনকাল থেকে চলে। আর তখন কোনো বিশেষ বিজ্ঞানী এসে আর জ্ঞানকে বিজ্ঞানে প্রতিষ্ঠিত করেন, আবার সমাজ ঠিকমতো চলতে থাকে। গীতা এইভাবেই শুরু হয়েছে। এবং পরম্পরা প্রাপ্ত্যম ইমম রাজর্ষয় বিদু সকালে নেহ নেহ মহতা যোগনষ্ট পরন্ত। বলছে যখন জ্ঞানের পরম্পরা মানে আচরণের কারণের জন্য তত্ত্ব বিচ্যুত হয়, যোগ নষ্ট হয়ে যায়, তখন ভগবান বিজ্ঞানী হিসাবে স্বয়ং প্রতিষ্ঠিত আগমন করে আসেন। তো এই যে জ্ঞান ও বিজ্ঞান সহিতম, এই বিষয়টি শ্রীমদ্ ভগবদ্গীতার মর্মবাণী। ঠিক যখন সমাজেতে এইরকম ধরনের স্থিতি এসেছিল, ধর্মীয় আচরণে, সমাজের নৈতিকতাতে, সমাজ দর্শনের ক্ষেত্রে বিভ্রান্তি এসছে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আর বিশ্ববাসীর সামনে জ্ঞান বিজ্ঞানের প্রকৃত অর্থ কী সেটি তুলে ধরার চেষ্টা করলেন। যেহেতু প্রজ্ঞাপ্রবাহের এটি বোধবাক্য, সেজন্য আমাদের মেধাবী সঞ্চালক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে সেই কারণের জন্য এই শব্দদ্বয়ের তাৎপর্য অনুধাবন করা অপরিহার্য। তো ভগবান শ্রীকৃষ্ণ কোথায় এই বিষয়টা বললেন? এই যে বলছিলাম না যে হিন্দু ধর্ম সম্বন্ধে যত রকমের কুৎসিত অপপ্রচার, হিন্দু ধর্ম সম্বন্ধে যত রকম কুৎসিত অপপ্রচার, সেই অপপ্রচার বিশেষত সনাতন বৈদিক হিন্দু ধর্ম সম্বন্ধে। এটি কুসংস্কার, এটি ব্যাধি বিশেষ, এরকম নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এগুলি আষাঢ়ে গল্প। ঠিক সেই রকম পরিপ্রেক্ষিতেই আর ভগবান সেই সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করার কারণের জন্যই শ্রীমদ্ ভগবদ্গীতার যে 18টি অধ্যায়ের মধ্যে যে কোর দুটি অধ্যায়, মূল দুটি অধ্যায়, যেখানে ভগবান, ভগবতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, মায়া, জীবজগৎ, সৃষ্টি সমস্ত বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেগুলোকে সবচেয়ে বেশি আঘাত আনা হয়, সেই জায়গাতে ভগবান এই বিষয়টা বলতে শুরু করলেন। অর্থাৎ ভারতবর্ষের যে সনাতন বৈদিক হিন্দু ধর্ম, সেটি সায়েন্টিফিক ইউনিভার্সাল বৈদিক থট সিস্টেম। তো সেই জন্য এই দুটি অধ্যায়, যেখানেতে মূল তত্ত্ব হলো ভগবত তত্ত্ব সনাতন হিন্দু ধর্মের, সেই দুটি জায়গাতে ভগবান আর এই বিষয়টাকে নিয়ে এলেন। তো প্রথম যেটা নবম অধ্যায়েতে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিদ্যার মধ্যে সেরা রাজা, আর গোপনীয় বস্তুর মধ্যে যেটা কাছে প্রকাশিত নয়, জানা নেই, তার মধ্যেও এটা সেরা, সেজন্য রাজবিদ্যা রাজগুহ্য যোগ। সেখানে বললেন ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যন্ন সুয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মুক্ষসেহ শুভাত। তারপরেতে সপ্তম অধ্যায়ে বললেন, সেখানে বললেন জ্ঞানম তেহম স বিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞত্বা নেহ ভুবন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। তারপরে ষষ্ঠ অধ্যায়ে বললেন জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়। তারপরে মোক্ষযোগেতে যখন ব্রাহ্মণের
কর্ম বলছেন, সেখানেও বলছেন যে কারা জ্ঞান বিজ্ঞান জানে, কাদের জ্ঞান বিজ্ঞান জানতে হবে। জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই মূলত 4টি জায়গাতে জ্ঞান বিজ্ঞান কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জ্ঞান এবং বিজ্ঞান দুটি শব্দের তাৎপর্য আমাদের বিশেষভাবে উপলব্ধি করা দরকার। এই যে ভগবান বলছেন যে জ্ঞানম বিজ্ঞান সহিতম অথবা জ্ঞানম তে অহম স বিজ্ঞানম, আমি তোমাকে জ্ঞান বলবো, বিজ্ঞান যুক্ত হবে বলবো। জ্ঞান মানে এখানেতে হলো শাস্ত্রজ্ঞান, জ্ঞান মানে এখানে হলো আচার্যের উপদেশ থেকে প্রাপ্ত যে জ্ঞান। যদি সহজভাবে বলতে হয় তাহলে বলতে হবে থিওরিটিক্যাল জ্ঞান। আর বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। আচার্য শঙ্কর অভূতপূর্বভাবে তার অনুবাদ করেছেন যে স্ব অনুভূত, নিজস্ব অনুভূতিতে যে এসছে, যে জ্ঞান নিজস্ব অনুভূতিতে এসছে, তখন সেটি হলো বিজ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ। তাহলে প্রথমটা হলো কনসেপচুয়াল নলেজ, আর দ্বিতীয়টি হলো প্র্যাকটিক্যাল নলেজ অথবা এক্সপেরিয়েন্সিয়াল নলেজ, যেটা প্রত্যক্ষ উপলব্ধি হয়েছে। সেজন্য আচার্য শঙ্কর একটি বিষয় রেখেছেন যে প্রত্যক্ষ অনুভূতি। তো এই দুটো জিনিস আমাদের ভীষণভাবে বুঝে নেওয়া দরকার। কেন বুঝতে হবে সেটাও বলেছেন, যে বোঝার কারণ, বোঝার প্রয়োজনীয়তা কি, ওই দুটি শ্লোকেতে খুব সুন্দর করে বলেছেন। বলছেন যে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্তা মোক্ষসেহ শুভাত। বলছে যখন জ্ঞান বিজ্ঞান সহিত জানা হবে তখন কি হবে না, সমস্ত অশুভ থেকে তুমি মুক্তি পাবে। আবার সপ্তম অধ্যায়ে বললেন যজ্ঞাত্বা নেহ হুয়া অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, এবং যেটা জানলে তোমার অন্য কিছু আর জানার বাকি থাকবে না, অন্য কিছুই আর জানার প্রয়োজন হবে না। সেই কারণের জন্য এই দুটোকে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আমাদের জানা দরকার আছে। আর একটা বিষয় শুরু করার আগে প্রথমেই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, ম্যাসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম যথা গাস্যসি তস্মিনু। বলছে এই যে তোমাকে জ্ঞান বিজ্ঞান সহিত বলবো, তার কারণটা কি জানো? অসংশয়ম সমগ্রম মাম, তুমি এর সম্বন্ধে ডাউটলেস, তোমার কোনো ডাউট। মানুষ যদি কোনো একটা জিনিস বোঝায়, শোনায়, শাস্ত্র পড়ে, সেটা আবার অন্য কেউ অন্য কিছুভাবে বললে আবার সেখানেতে সংশয় হতে পারে, বা ব্যবহার করতে গিয়ে কোনো অসুবিধা হলে সেখানে সংশয় হতে পারে। সুতরাং এই জ্ঞান বিজ্ঞান সহিত তোমাকে বলবো, তার কারণের জন্য তোমার কোনো সংশয় থাকবে না এবং সমগ্রভাবে তুমি সেটা জানতে পারবে যে ঈশ্বর কি, জীব কি, জগৎ কি, তার সৃষ্টি কি, সমস্তটা বিস্তারিতভাবে তুমি জানতে পারবে এই জ্ঞান বিজ্ঞান সহায়ে তোমাকে বলবো বলে। আমি তোমাকে থিওরিটিক্যাল বলছি না, আমার এর প্রত্যক্ষ অনুভব আছে। এই প্রত্যক্ষ অনুভবের কারণের জন্য তোমাকে বলছি, এবং তোমাকে আমি এটা অনুরোধ করছি যে তোমাকেও এটা প্রত্যক্ষ অনুভূতির সাথে গ্রহণ করতে হবে। তুমি যখন এটা আমার কাছ থেকে শোনার পরেতে প্রত্যক্ষ অনুভূতি লাভ করতে পারবে, তখন তোমার সব সংশয় চলে যাবে, তখন তুমি আর অন্য কিছু জানার তোমার কাছে অবশিষ্ট থাকবে না। আর যখন জ্ঞান বিজ্ঞান সহিত তুমি জানতে পারবে, তখন তোমার আর একটা লাভ হবে। সেই লাভটা কি? প্রত্যক্ষাবগম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। বলছে সেটা যখন জানবে তখন তোমার কি হবে না, সেটা জানার পরেতে প্রত্যক্ষাবগম ধর্মম, তার সেটাকে এক্ষুনি চেষ্টা করো, এক্ষুনি ফল দেবে, চেষ্টা করলেই ফল পাবে। এবং সুসুখম কর্তুমব্যয়ম, এটা খুব সহজে করা যাবে।
তো এই জ্ঞান যখন বিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়, যখন প্রত্যেকটি মানুষের নিজস্ব অনুভূতি লাভ হয়, তখন তার এই সমস্ত কোনো ডাউট থাকে না, সমগ্রভাবে সেই ব্যাপারটা জানতে পারে, অন্য কিছু আর জানার বাকি থাকে না, এবং এটা খুব সহজে অক্ষয় ফলপ্রদ, ধর্মকারক এবং সহজে এটা প্রয়োগ করা যায়। এই কথাটা গীতাতে। এবং তারপরে যেটা বললেন, এই যে জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়, বলছে যখন জ্ঞান এবং বিজ্ঞানেতে তৃপ্ত হয় কোনো একটি মানুষ, তখন সে ইন্দ্রিয় সংযম করতে পারে, তখন সে সমস্ত প্রলোভন থেকে নিজে বেরিয়ে আসতে পারে। যেমন গীতাতে একটা কথা আছে না, যখন প্রজ্ঞা পড়াতে গিয়ে ভগবান বলছেন যে যতত হে অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথানি হরন্তি প্রসভম মনঃ। বলতে তুমি যতই শাস্ত্রজ্ঞান করো, জ্ঞান লাভ করো, যতই তুমি বিদ্বান হও, কিন্তু তোমার ইন্দ্রিয় তোমাকে আকর্ষণ করবেই, তোমাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে। যদি তোমার প্রত্যক্ষ অনুভূতি থাকে, তবেই তুমি নিজের এই সমস্ত প্রলোভন থেকে বেরিয়ে আসতে পারবে এবং তোমার জীবন দর্শন সুন্দর হবে। আমি ছোট্ট একটি ঘটনা বলি আপনাদের, তাহলে এই দর্শনের মানে সমাজ দর্শনের বিষয়টা বলতে সুবিধা হবে। সেটা হলো রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘগুরু, তিনি তখন ব্রহ্মচারী, সংস্কৃত কলেজেতে পড়াশোনা করেন। সংস্কৃত কলেজের সেই সময়কার একদম সেরা দর্শনের অধ্যাপক, মহারাজের বিষয়ও ছিল দর্শন, সেরা দর্শনের অধ্যাপক, একবারে ইংরেজদের মতন থাকতেন, আর এত মানে ভার্সেটাইল লার্নার এবং স্পিকার যে সেই সময় বিরল ছিল। কিন্তু তিনি ওই বেদান্ত সব পড়ে রয়েছে মেঝেতে, তিনি তার উপর দিয়ে গটগট করে বুট পরে হেঁটে চলে যেতেন। তো মহারাজের খুব দুঃখ হতো যে এত তার জ্ঞান, অথচ জীবন অনেক নিম্নমানের। অর্থাৎ প্রত্যক্ষ শুধু জ্ঞান থাকলে হবে না, এটাই গীতা স্মরণ করিয়ে দিল যে প্রত্যক্ষ অনুভূতি না থাকলে তাহলে জ্ঞান মানুষকে যেভাবে সুন্দর করতে পারে, জগতে কল্যাণকর করতে পারে, সেটা হয় না। এই কারণের জন্যই আর জ্ঞানকে বিজ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। জ্ঞান কি করে বিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়? বৃহদারণ্যক উপনিষদে একটি সুন্দর কাহিনী আছে। একটি সুন্দর যাজ্ঞবল্ক্যের দুই স্ত্রী, কাত্যায়নী আর মৈত্রেয়ী। তো যাজ্ঞবল্ক্য সন্ন্যাস নিতে চলে যাবেন। তো মৈত্রেয়ীকে ডেকে বলছেন যে দেখো, আমার যা স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আছে, আমি তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দিতে চাই, কারণ তোমরা দুজনের সতীন, আমি চলে গেলে তোমরা বিবাদ করবে, সুতরাং আমি ভাগ করে দেব। তখন যে এগুলো পেলে কি অমরত্ব লাভ করা যাবে? বলছে না, তা হবে না। মৈত্রীকে বলছেন যে এটা কি অমরত্ব লাভ করা যাবে? বলছে না, তা হবে না। না, কি হবে? না, একটা ধনী সুখী মানুষ যেমনভাবে বাঁচতে পারে সেরকমভাবে থাকতে পারবে। তখন সঙ্গে সঙ্গে আর মৈত্রী একটা প্রশ্ন ছুড়ে দিলেন, যে নাহম অমৃতস্যাম কিমহম তেন কুর্যাম, যা দিয়ে অমৃতত্ব লাভ করা যাবে না, তা দিয়ে আমি কি করব? তখন উনি বলছেন যে তুমি তো চিরকালই আমার প্রিয়া, আর এই প্রশ্নের জন্য তুমি আমার প্রিয়তরা হলে তুমি আমার কাছে বসো। করে বলছেন যে অমরত্ব লাভ করা যাবে আত্মাকে জানলে। করে আত্মার বিস্তৃত বিবরণ বললেন। বলার পর বললেন যে এই অমরত্ব লাভ করা, এই দুঃখের পারে যাওয়ার জন্য আত্মতত্ত্বকে যদি গ্রহণ করতে হয়, তাহলে শুধু শুনলে হবে না, শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন করতে হবে, তবে প্রত্যক্ষ অনুভূতি হবে, তা নাহলে প্রত্যক্ষ অনুভূতি হবে না। কঠোপনিষদে এই বিষয় বলা আছে, না বিরত দুশ্চরিতাৎ, না শান্ত না সমাহিত, না শান্ত মানসবাপি প্রজ্ঞানেন আপনুয়াৎ। যার ইন্দ্রিয়গুলি নিগৃহীত হয়নি, যার মন শান্ত হয়নি, যে সমাহিত হয়নি, সে কেবলমাত্র
আর এই বিদ্যা অর্জিত জ্ঞান দ্বারা ব্রহ্মকে জানতে পারবে না। স্বামীজি অত্যন্ত দর্থহীন ভাষায় বলেছেন যে ইন্টেলেকচুয়াল অ্যাসেন্টস ফুলিশ, রিয়েলাইজেশন অফ গড উইদিন দি সোল, ইট ইজ প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। তো সেই জন্যই বিজ্ঞানের উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে। তো আধ্যাত্মিক ক্ষেত্রে আর বিজ্ঞানকে মানে জ্ঞানকে কী করে বিজ্ঞানের প্রতিষ্ঠিত করতে হয় সেটা হলো যোগের দ্বারা। সেই জন্য গীতাতে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি অধ্যায় শেষে। সেটা হলো কি, ব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রে। ব্রহ্মবিদ্যা সমস্ত রকমের জ্ঞান এখানে রয়েছে, কিন্তু সেই জ্ঞানে তুমি কী করে প্রতিষ্ঠিত হবে, সেই জ্ঞানকে কী করে তুমি প্রয়োগ করবে, সেই জন্য যোগশাস্ত্র। তাহলে জ্ঞান মানে হলো নলেজ, উইজডম। আর এখানে যে যোগ কথাটা ব্যবহার করেছে এটা হচ্ছে টেকনোলজি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমার সঞ্চালক এই প্রথম বিষয়টা তুলে ধরেছেন যে এটা হলো টেকনোলজি, প্রায়োগিক দিকটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমরা বিজ্ঞানের ক্ষেত্রে দু ধরনের বিজ্ঞান আমাদের সামনে আসে এবং ভারতবর্ষ সেটা দেখিয়েছে। একটা হলো জড়বিজ্ঞান আর একটা হলো চৈতন্য বিজ্ঞান বা চিতিবিজ্ঞান। তো জড়বিজ্ঞান এর ক্ষেত্রে মানে একটা অন্তঃপ্রকৃতির উপরে কাজ করা হয়, একটা বহিঃপ্রকৃতির উপরে কাজ করা হয়। এখানেতে একটি শ্লোকে বলা আছে, ভূমি আপ অনল বায়ু খম মন বুদ্ধি রেবচ অহংকার মিকিয়ন্নে প্রকৃতির অষ্টধা। বলছে যে এখানেতে প্রথম দিকে যে অংশটা বলা হলো ভূমি আপ অনল বায়ু, এটা হলো পঞ্চভূত, এটা হলো একদম জড় প্রকৃতি মানে বহিঃপ্রকৃতি। এই পাঁচটি নিয়ে আমরা বেশি কাজ করি, ফিজিক্সের উপরে দাঁড়িয়ে রয়েছে, কেমিস্ট্রির উপরে দাঁড়িয়ে রয়েছে। আর মনো বুদ্ধি রেবচ অহংকার ও ইতিহামে, অহংকার মন বুদ্ধি আর চিত্ত, এটা হলো অন্তর্প্রকৃতি। এই বহিঃপ্রকৃতি নিয়ে যে বিজ্ঞান সেটা হলো জড়বিজ্ঞান। অন্তঃপ্রকৃতির কথাটা মন বুদ্ধি অহংকার চিত্ত নিয়ে যে বিজ্ঞান সেটা হলো অন্তর্বিজ্ঞান। আর তারপরেতেও রয়েছে সেটা হলো শক্তিবিজ্ঞান, যেখানে বলা হচ্ছে জীবভূত মহাবাহ জয়দম ধার্যতে জগৎ। সমস্ত জীবজগতের মধ্যে যে শক্তি প্রবাহিত রয়েছে, যে শক্তির খেলা চলছে, তার সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানটি হলো শক্তিবিজ্ঞান। আর তারপরেও রয়েছে এই সমস্তগুলিকে যিনি ধরে রয়েছেন, যার পিছনের জন্য সমস্ত হচ্ছে, শক্তি হচ্ছে এবং ম্যাটার হচ্ছে, সে পুরুষোত্তম, সেই তার যে জ্ঞান, পরম তত্ত্বের জ্ঞান, পরম আত্মার যে জ্ঞান। তাহলে আমাদের বিজ্ঞানের তিনটে স্টেপই গীতাতে পরপর ধরে বলে দেওয়া হয়েছে। তো আমরা যখন বিজ্ঞানের উপরে কাজ করি, তো বিজ্ঞানের যে আগ্রহ থাকে, সে আগ্রহটা কি হলো না, সে আগ্রহটা হলো প্রথমে হলো কালেকশন অফ ফ্যাক্টস, তারপরেতে হলো সেগুলোর অ্যানালিসিস, তারপরে হলো সেগুলোর সিনথেসিস, তারপরে হলো রিপ্রুভিং, তারপরে হলো ইনফারেন্স, আর তারপরে হলো অ্যাপ্লিকেশন ফর দি সেক অফ দি হিউম্যানিটি। এই পর্যায়গুলো আমরা বিজ্ঞানের মধ্য দিয়ে অনুসরণ করার চেষ্টা করি এবং সেটা দু ক্ষেত্রেই হবে। সেটা চৈতন্য বিজ্ঞানের ক্ষেত্রেও হবে, জড়বিজ্ঞানের ক্ষেত্রেও হবে। জড়বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বহিঃপ্রকৃতি থেকে সমস্ত অনুভূতিগুলো বা সমস্ত ইনফরমেশনগুলো কালেকশন করি এবং তার প্রসেসিং করি। আর চৈতন্য বিজ্ঞানের ক্ষেত্রে আমরা আমাদের, আর জড়বিজ্ঞানেতে কি হয় না, জড়বিজ্ঞানেতে আমাদের যে মাধ্যম করণ সেটা হলো পঞ্চ ইন্দ্রিয় এবং সমস্ত যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো এর মধ্যেই পড়বে, মাইক্রোস্কোপিক বা ম্যাক্রোস্কোপিক। সে তার মাধ্যমে তো আমরা সংগ্রহ করে আমরা এই প্রসেস করে ইনফারেন্স করে ফর দি সেক অফ দি হিউম্যানিটি সেটাকে অ্যাপ্লিকেশনের জন্য চেষ্টা করি। আর অন্তর্বিজ্ঞানের ক্ষেত্রে কি হয় না, অন্তর্বিজ্ঞানের ক্ষেত্রে আমরা মনটাকে অন্তর্মুখী করে আর মনটাকে ট্রান্সপারেন্ট করার চেষ্টা করি। সেই জন্য উপনিষদে একটা কথা বলা আছে, আবৃত চক্ষু,
অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলির বহির্মুখী চিন্তা যখন স্তব্ধ হয়ে যাবে, মন যখন ভিতরের দিকে তাকাবে, মন যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন তার পিছনে যে সপ্রকাশ আত্মা আছে তিনি শুদ্ধভাবে সপ্রকাশিত হবেন, এবং সেটা হলো প্রত্যক্ষ জ্ঞান। এগুলো সব জড়জগতে সব ইন্দ্রিয় মারফত হচ্ছিল, পরোক্ষ জ্ঞান। এটা দেখতে প্রত্যক্ষ জ্ঞানের মতন, কিন্তু ওখানে একদম প্রত্যক্ষভাবে আত্মা সপ্রকাশভাবে নিজের যে উইটনেস কনসাসনেস, সেই যে উপলব্ধিটা হয়, সেটা হলো প্রত্যক্ষ জ্ঞান, সেটা হলো চৈতন্য বিজ্ঞানের ক্ষেত্রে হয়ে থাকে। তো একটা ঘটনা বলি আপনাদের, যে এই দুটো বিজ্ঞানকে একসাথে থাকা দরকার, একসাথে নিয়েই চলতে হবে, তবে মানব জীবনে কল্যাণ হবে। বেশ কয়েক বছর আগেতে সায়েন্স সিটিতে একটা অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানেতে সেবারেতে সভাপতিত্ব করতে এসছেন চার্লস টাউন, যিনি লেজার রশ্মিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি বিষয় বলতে বলতে শেষকালে একটা বিষয় বললেন যে দেখো, আমরা আজকে বিজ্ঞানকে অনেক উঁচু জায়গাতে নিয়ে পৌঁছে গেছি, মানুষের অনেক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা কি জগৎটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি? সেই জন্য আমাদের উচিত ভারতবর্ষের যে ব্রহ্মাণ্ড তত্ত্ব আছে, সৃষ্টি তত্ত্ব আছে সুপ্রাচীনকালে, সেটার সাথে আমাদের মত বিনিময় করা দরকার, সমন্বয় করা দরকার। তো এই সমন্বয়ী বিজ্ঞান এটি একমাত্র ভারতবর্ষেরই সবচেয়ে বেশি সারা বিশ্বের কাছে অবদান। এই বিষয়েতে আমাদের যত্নবান না হলে তাহলে আমরা সমাজ সঠিকভাবে রচনা করতে পারবো না। যখন প্রথম জীবন শুরু হয়, তখন ভারতবর্ষের বিজ্ঞানীরা সবাই আর চেষ্টা করেছিলেন মানুষের দুঃখের কী করে অবসান হবে। দুঃখের অবসান করতে গিয়ে দেখলেন সমস্ত রকমের, এখানেতে যদি বিজ্ঞান পরম্পরা দেখেন, এখানে সমস্ত রকমের বৈজ্ঞানিক চিন্তাভাবনা স্বামী বিবেকানন্দ তার পুণ্যভূমি ভারতবর্ষ অত্যন্ত প্রাঞ্জলভাবে বলেছেন। এখানে জ্যামিতির উদ্ভব, এখানে যন্ত্রের উদ্ভব এবং গ্রামের উদ্ভব, এখানেতে বীজগণিতের উদ্ভব, এখানেতে বিমানবিদ্যার উদ্ভব, সমস্ত উদ্ভব রয়েছে। আমাদের বৈভবশালী বিজ্ঞান পরম্পরা রয়েছে, ছিল, এবং এখনও তার অনেক নজির রয়েছে, এখন তো আরও ভালোভাবে হচ্ছে। এতৎ সত্ত্বেও মানুষের জীবনে তো সুখ আসছিল না। স্বামীজি বলছেন যে সুখের পেয়ালা পূর্ণ হওয়ার সাথে সাথে দুঃখের পেয়ালাটাও পূর্ণ হলো। তখন মানুষ চাইল যে পরম সুখ কী করে আসবে, তখন তারা অন্তর্জীবনের দিকে তাকালো। অন্তর্জীবনের দিকে যখন তাকালো, তাকে যখন তারা অন্তর্বিজ্ঞানের গবেষণাতে ঋদ্ধ হলো, তখন তারা কি বলল, যে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদুত্বাউতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। বলতে শোনো শোনো অমৃতের পুত্রগণ, দিব্য ধামের বাসীগণ, সেই পরম আদিত্যবর্ণের পরম পুরুষকে আমি প্রত্যক্ষ করেছি। যে আদিত্যবর্ণের পরম পুরুষকে প্রত্যক্ষ করলে মানুষ দুঃখের পারে যেতে পারে, মৃত্যুর পারে যেতে পারে, এবং মৃত্যুর পারে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই এই পরম তত্ত্বকে প্রত্যক্ষ করা ছাড়া। তাহলে তারা প্রত্যক্ষ করেছেন, এটা কুসংস্কার নয়, এটা সবচেয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। সেজন্য ঋষিদের বলা হয় সত্যদ্রষ্টা ঋষি। তারা সত্য প্রত্যক্ষ করেছে, আর এই অনুভূত সত্য জগৎ কল্যাণেতে ব্যবহারের জন্য তারা লালায়িত হয়েছেন। সেজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো যে আমাদের সমস্ত শাস্ত্র, অর্থশাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, সব ধর্মশাস্ত্র, তারা ঋষি, তারা যেমন ভগবত দর্শন করেছেন, আবার জগৎ কল্যাণের জন্য সেটি প্রবাহিত করার চেষ্টা করেছেন। তো আধুনিক কালে ভগবান শ্রীরামকৃষ্ণ এই বিষয়টাকে আরও প্রাসঙ্গিক করে তুললেন, কারণ বর্তমানকালে এটি প্রযুক্তির যুগ। যখন হাজার বছরের ধরে ফলস ন্যারেটিভের কারণের জন্য জ্ঞান বিজ্ঞান পরম্পরাকে আবার ধ্বস্ত করে দেওয়া হয়েছে,
আমরা কুসংস্কারাচ্ছন্ন জাতি, আমরা হিদেন, আমরা অলস জাতি, ধর্ম করে জাতিটা শেষ হয়ে গেছে। সেই সময় ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হলো। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে কী করলেন? তিনি যেটা করলেন, তিনি সরাসরি অন্তর্বিজ্ঞানের গবেষণাগারে প্রবেশ করলেন। তিনি কোনো শাস্ত্র পড়লেন না, কোনো শাস্ত্র না পড়েই অন্তর্বিজ্ঞানের গবেষণাগার তার ছিল সুনিয়ন্ত্রিত মন। সেই সুনিয়ন্ত্রিত মন আর সুতীব্র প্রেরণার বশবর্তী হয়ে আর তিনি এই মোক্ষ বিজ্ঞানের গবেষণা করলেন। মোক্ষ বিজ্ঞানের গবেষণা করার পরে একদম প্রত্যক্ষ অনুভূতি লাভ করলেন। তার প্রথম অনুভূতি বলছেন যে এক চিন্ময় সমুদ্র, চিৎ সমুদ্র তার দিকে ধেয়ে আসছে, আর তার উর্মিমালার দাপটে তিনি জলমগ্ন হয়ে গেলেন। তারপরে তার যখন জ্ঞান ফিরল তখন তিনি মা মা করে উঠলেন। তার নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্মের উপলব্ধি হলো। তারপরে তিনি যে বিষয়গুলো বলতে লাগলেন, সেই সময়কার তাবৎ পণ্ডিতরা তারা কি করলেন, সেই শাস্ত্রের সাথে আরে এ তো মূর্খ লোক, এ তো পড়াশোনা করেনি, কিন্তু এই যা বলছে তা তো শাস্ত্রের সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, সেই সময়কার সমস্ত ইউরোপীয় মানুষগুলি আমাদের শাস্ত্রকে ভ্রান্ত বলেছিল। সেই শাস্ত্রকে সত্য প্রমাণ করার জন্য এই বিজ্ঞানের গবেষণার প্রয়োজন ছিল। একথা স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রভুকে নিরক্ষর হয়ে আসতে হয়েছিল যাতে আমাদের শাস্ত্রজ্ঞানকে সত্য প্রমাণ করা যায়। তারপরে তিনি ধারাবাহিকভাবে সমস্ত বিষয়, যত জ্ঞান আছে, আমাদের যত বিভাগ আছে, তন্ত্রের 64 কলা, বৈষ্ণব শাস্ত্রের বিভিন্ন বিষয়, অদ্বৈত বেদান্ত, সমস্ত বিষয়গুলোতে দীর্ঘ গবেষণা করে তার সমস্ত অনুভব তিনি জগৎ সম্মুখে রাখলেন। এবং অনেক সময় এর কথাও বলেছেন যে এইখানকার অনুভব বেদান্তকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ আমাদের যে বিজ্ঞান সেটা একদম ভেরি ডাইনামিক, এ কথাটা তিনি বলার চেষ্টা করলেন। তারপরে যে বিষয়টা নিয়ে এলেন, অতি সুন্দর বিষয়, যার রেফারেন্স অনিলদা তুলেছেন, যে বলছেন যে কেউ দুধ দেখেছে, কেউ দুধ শুনেছে, এটা অজ্ঞান। কেউ দুধ দেখেছে, এটা জ্ঞান। আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, এটা হলো বিজ্ঞান। অর্থাৎ শুধু শোনা যদি হয় তাহলে সেটা যে কোনো সময় কনফিউশন হয়ে যেতে পারে, ডাউট হয়ে যেতে পারে, সেটা জ্ঞান, এটা পরোক্ষ জ্ঞান। এরপর সেটা যদি দেখা হয়, দেখা হওয়ার পরে সেটা অনুভূতি লাভ করলো, হ্যাঁ এর সম্বন্ধে কোনো কনফিউশন নেই। কিন্তু তার অ্যাপ্লিকেশান যদি করতে পারা যায়, যে খেয়ে হৃষ্টপুষ্ট হলো, যেমন আবার বলেছেন যে কাঠে অগ্নিদত্ত আছে, এটা জানার নাম জ্ঞান। আর সেই কাঠে আগুন জ্বেলে চড়ি ভাতি করে খেয়ে আনন্দ লাভ করলে সেটা হলো বিজ্ঞান। তারপরেতে শ্যাম বসু ভগবান শ্রীরামকৃষ্ণ সময় এসছেন, তখন সেখানে একটা কথা হচ্ছে যে মানুষকে জ্ঞান অজ্ঞানের পারে যেতে হবে করে বোঝানোর চেষ্টা করছেন। বলছি দেখো, মানুষের পায়ে যখন কাঁটা ফুটে তখন কি হয় না, তখন আর একটা কাঁটা সংগ্রহ করে সেই কাঁটাটাকে তুলে ফেলার চেষ্টা করা হয়। যখন কাঁটা তুলে ফেলা হয়ে যায় তখন কি করা হয় না, দুটো কাঁটাই ফেলে দেওয়া হয়। যে কাঁটাটা ফুটেছিল সেটাও ফেলে দেওয়া হবে, যে কাঁটা দিয়ে তোলা হলো সেটাও ফেলে দেওয়া হবে। অর্থাৎ অজ্ঞানকে বিনষ্ট করার জন্য জ্ঞানের প্রয়োজন। আর যখন অজ্ঞান বিনষ্ট হয়ে যাবে তখন কি হবে, জ্ঞান অজ্ঞান দুটোই ফেলে দেবে। তখন শ্যাম বসু জিজ্ঞাসা করলেন যে জ্ঞান অজ্ঞান দুটো কাঁটা ফেলে দিলে কি পড়ে থাকে না, বিজ্ঞান পড়ে থাকে। যখন অজ্ঞান এবং জ্ঞান চলে যায় তখন বিজ্ঞান পড়ে থাকে। বলছে সেই বিজ্ঞান কি না, নিত্য বোধ স্বরূপম, নিত্য শুদ্ধ বোধ স্বরূপ। অর্থাৎ আমার ভিতরেতে এই যে সমস্ত জগতের যে জ্ঞান তৈরি হচ্ছে, ভিতরে যিনি রয়েছেন, যিনি একমাত্র জ্ঞেয় বস্তু, তার সব প্রকাশ হয়, সেটা বোধে বোধ স্বরূপ হয়। সেজন্য উপনিষদে বলা হয় সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, আজকাল ইংরেজিতে বলা হয় উইটনেস কনসাসনেস।
এইটি হলো বিজ্ঞান। এখানে যে সমস্ত তত্ত্বের মূলে যে ইউনিভার্সাল ট্রুথ, এই ইউনিভার্সাল ট্রুথটা কে ভগবান শ্রীরামকৃষ্ণ বিজ্ঞান বলে অভিহিত করলেন। আর তারপরে বললেন যে এই বিজ্ঞানটিকে সমাজ জীবনে ব্যবহার করতে হবে। এটি তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে বললেন। আজকে এই বিজ্ঞানের আলোচনাতে সমাজ রচনার ক্ষেত্রে আধুনিককালে এক অনুপম পথ নির্দেশ এসছে। আমরা 4 পুরুষার্থের কথা শুনেছি, আমরা চতুর্বর্গের কথা শুনেছি, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। চতুর্বর্ণাশ্রমের মাধ্যমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই আশ্রমে উপযুক্তভাবে কর্মসাধনা, ভক্তি সাধনা, জ্ঞান সাধনার মাধ্যমে মানুষ অন্তিম লক্ষ্য মোক্ষে পৌঁছায়, ভগবত তত্ত্ব উপলব্ধিতে পৌঁছায়। এই চতুর্বর্গের দুপাশে আছে ধর্ম এবং মোক্ষ। তো ধর্ম সংযুক্তভাবে কাম এবং অর্থের ব্যবহার করে মানুষ মোক্ষের স্থিত হয়, অর্থাৎ ভগবত তত্ত্ব উপলব্ধি করে, অর্থাৎ ইন্দ্রিয়ের পরাধীনতা থেকে তার মুক্তি ঘটে, সে তার আত্মস্বরূপ উপলব্ধি করে। কিন্তু এই আত্মস্বরূপ উপলব্ধি করা বা ব্রহ্ম উপলব্ধি করাই ভারত সাধনার শেষ কথা নয়। ভারত সাধনাতে পঞ্চম পুরুষার্থ আছে, তা হলো এই ভগবত তত্ত্ব উপলব্ধি করে আমার চোখের সামনে যে স্থাবর জঙ্গম সর্বভূত আছে তার মধ্যে ভগবানকে প্রত্যক্ষ করা, তার সেবা করা, পূজা করা, তাকে আস্বাদন করা এবং এতে নির্মল আনন্দ উপলব্ধি করা মনুষ্য জীবনের শ্রেষ্ঠ ব্যবহারিক প্রয়োগ, ভগবত তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। এতে যেমন ব্যক্তি বিশেষের জীবন আনন্দ নেমে আসে, সেরকমভাবে সমাজ সমৃদ্ধ হয়, সমাজেও আনন্দের প্রবাহ বয়ে যায়। তাই ভারত সাধনার পঞ্চম পুরুষার্থ হল প্রেম সাধনা। আর এই উত্তরাধিকারটি আধুনিককালে ভগবান শ্রীরামকৃষ্ণ তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে দিয়ে গিয়েছিলেন। আর স্বামীজি জগৎ সভায় তাকে অভূতপূর্বভাবে সংজ্ঞায়িত করেছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির নাম দিয়েছেন শিবজ্ঞানে জীব সেবা। এটি বিজ্ঞানীরা যেমন শিব সত্যম শিবম সুন্দরমকে প্রত্যক্ষ করে প্রত্যেক মানুষের মধ্যে, জীবের মধ্যে শিবের অবস্থান ভেবে তার পূজা প্রণাম করে, সেরকম সাধারণ মানুষ যদি এই জ্ঞানকে আহরণ করে আর সেইভাবে নিষ্কাম অহেতুক ভক্তিপূর্ণ সেবা করে, তাহলেও সে কিন্তু এই জ্ঞান থেকে বিজ্ঞানে উত্তীর্ণ হতে পারে, নিজে বিজ্ঞানী হতে পারে। ভূতে সেবা করার যে প্রয়াস তত্ত্বজ্ঞান নিয়ে, সেইটি হলো বিজ্ঞান। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ আবার বলছেন যে সুখদেব, নারদ ঋষি, এরা সবাই হলো বিজ্ঞানী। এরা তত্ত্বজ্ঞান আঁচলে বেঁধে জগৎ সংসারের কল্যাণের জন্য, আর তারা চারদিকে ঘুরে বেরিয়েছে, মানুষের কল্যাণ সাধন করেছে। এরপরেতে আরেকটি বিষয় বলে আমি শেষ করব, সেটা হলো, দেখুন আমি প্রথমেই যে বলেছিলাম যে আমাদের কর্ণধার অনিলদা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে
এই বিষয়টাকে আজকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তার আরেকটি কারণ আছে। সেই কারণটি হলো, এই মাসটি হলো স্বামী বিবেকানন্দের জন্মতিথির মাস, জন্মদিনের মাস। তো স্বামী বিবেকানন্দের হলেন এমন একটি ব্যক্তিত্ব যিনি ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান পরম্পরার কে তালুবদ্ধ করে ভবিষ্যৎ মানব জীবনের বৈজ্ঞানিক দিশা কীরকম হবে সেইটি নির্দিষ্ট করে দিয়েছিলেন। এবং সেই দিশাটি যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা আধুনিক কালের সমাজ সঠিকভাবে রচনা করতে পারবো না। স্বামী বিবেকানন্দ কি করলেন না, স্বামী বিবেকানন্দ তার গুরুর কাছে যখন উপনীত হলেন, প্রাচ্য এবং পাশ্চাত্য বিজ্ঞানে তার অগাধ পাণ্ডিত্য। একবার দুপুরবেলার দিকে আর বন্ধুদের নিয়ে তিনি বলছেন রামকৃষ্ণের কাছে যাব। বলছে রামকৃষ্ণের কাছে যাবে? বলছে হ্যাঁ যাব। বলছে আমি ওর থেকেও ঢের জানি, আমি অনেক পড়াশোনা করেছি, আমার জ্ঞান ওর থেকে অনেক বেশি, মূর্খ মানুষ। কিন্তু ওর কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মোক্ষ বিজ্ঞানের প্রত্যক্ষ অনুভূতি। সেই জন্য আমি ওর কাছে যাব। ওই প্রত্যক্ষ অনুভূতিটা আমাকে লাভ করতে হবে। তো নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সকাশে এসছেন, এসে প্রথমেই একদম প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ওই যে বিজ্ঞান চাই, শুধু জ্ঞানেতে কিছু হবে না, প্রত্যক্ষ অনুভূতি চাই। সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আপনি কি ভগবানকে দেখেছেন? উনি দেবেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আরও অনেককে জিজ্ঞাসা করেছিলেন, তারা সব এড়িয়ে উত্তর দিয়েছেন। কিন্তু যখন ভগবান শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আপনি ভগবান দেখেছেন? বলছে হ্যাঁ রে, দেখেছি, যেমন তোকে দেখেছি তার থেকে আর স্পষ্ট করে দেখেছি, এবং চাইলে তোকেও দেখাতে পারি। ইন্দ্রিয় মারফত যা দেখা, আমি অনেক সাধু সন্ত অনুভবী সাধুদের সাথে কথাবার্তা বলেছি, তারা আমার সাথে এই কথাও তারাও বলেছে। বলছে দেখো, ইন্দ্রিয় দিয়ে যা দেখা হয়, আর যখন আত্মা দিয়ে আত্মালোকে যখন দেখে, তখন দুটো ওই ইন্দ্রিয় দিয়ে দেখার থেকে এই দেখাটা আরও স্পষ্টতর হয়, আরও দৃঢ় নিশ্চয় হয়। বলছেন হ্যাঁ আমি দেখেছি এবং তোকে দেখাতে পারি। এবং তাকে নিজেকে সাধনা করে সমস্ত প্রত্যক্ষ অনুভূতি লাভ করালেন। 1893 সালের 19শে সেপ্টেম্বর তিনি চিকাগো ধর্মসভাতে তারা যে ফলস ন্যারেটিভ তৈরি করেছিল তার একদম যোগ্য জবাব দিলেন। তার যে রিসার্চ পেপার, তিনি বলছেন যে এই যে 12 বছর ধরে একটানা আমি রিসার্চ করেছি, যার ফলে প্রত্যেকটি মোক্ষ বিজ্ঞানের প্রত্যেকটি ধাপ আমার জানা আছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে রিলিজিয়ান ডাজ নট কনসিস্ট অফ ডক্ট্রিনস অ্যান্ড ডগমাস। আমাদের যে হিন্দু ধর্মবিজ্ঞান, সেটা কোনো ফেদ নয়, সেটা কোনো ক্রিড নয়, এটা রিয়েলাইজেশন অফ গড, এটা রিয়েলাইজেশনের উপরে সুপ্রতিষ্ঠিত। যত ইন্টেলেকচুয়াল অ্যাসেন্ট আছে, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আছে, এই সমস্তগুলোর কোনো দাম নেই। প্র্যাকটিক্যাল রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। যদি বিজ্ঞানী হওয়ার চেষ্টা করা যায়, ওই জ্ঞানকে আহরণ করে, তবেই সেটা হবে ব্যবহারিক ধর্ম, এবং জগতের সামনে তাকেই সেটা তুলে ধরতে হবে। এবং এই কথাটা বললেন, এই যে আমরা প্রথমের দিকে বিজ্ঞানের যে সমস্ত ধাপগুলি বলেছি, সে সমস্ত ধাপগুলির পরিপ্রেক্ষিতে বলেছেন যে এই যে ধর্মবিজ্ঞানকেও ওই জড়বিজ্ঞানের ধাপগুলির গোষ্ঠীপত্র যাচাই করে নিজেকে সত্য প্রমাণিত হতে হবে। আবার এটাও ঠিক যে জড়বিজ্ঞানকেও আধ্যাত্মিক বিজ্ঞান বা ধর্মবিজ্ঞানের যে প্রেরণা আছে, সেই প্রেরণার অনুকূলে কাজ করতে হবে, নাহলে বিজ্ঞান অভিশাপে পরিণত হবে। তো সেই সময় স্বামী বিবেকানন্দ আর আমাদের যে বৈদিক সনাতন ধর্ম, সেটা কতটা বেশি সায়েন্টিফিক, কতটা বেশি ইউনিভার্সাল, কতটা বেসড অন ট্রুথ, এটা বললেন। এবং শুধু তাই বললেন, দেখো অন্যান্য ধর্মের ক্ষেত্রে কি হয় না, এই একজন প্রত্যক্ষ করেছিলেন, এটা শুনে রাখো, এটা বিশ্বাস করো। বলছেন না, সনাতন হিন্দু ধর্ম বৈদিক থট সিস্টেমে এরকম কথা বলে নেই, এটা ইউনিভার্সাল ট্রুথ। প্রত্যক্ষাবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম।
এটা এক্ষুনি তুমি পরীক্ষা করো, এক্ষুনি ফল পাবে, এক্ষুনি দর্শন করতে পারবে। এক সময় তুমি ঋষিরা দর্শন করেছেন, এখনও অনেকে দর্শন করছেন, ভবিষ্যতেও সেটা দর্শন করতে পারবেন। এই সায়েন্টিফিক ফাউন্ডেশন আছে। তারপরে বলছেন যে এই বিজ্ঞানটা ইউনিকনেস কী, এর শ্রেষ্ঠত্ব কী? না, শ্রেষ্ঠত্ব হলো যে জড়বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে মানুষের নানান দুঃখের বিমোচন হতে পারে। কিন্তু যে বিজ্ঞান জানার ফলে মানুষ তার বাসনা, কামনা, ইন্দ্রিয়কে সুনিয়ন্ত্রিত করে এক সুখকর জীবন উপহার দিতে পারে, সে বিজ্ঞান কি শ্রেষ্ঠ নয়? স্বামীজি নিজে ছিলেন সমন্বিত বিজ্ঞানী। স্বামীজি ওই সময়তে বহু আর বিজ্ঞানীদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। নিকোলা টেসলা বলে একজন বিজ্ঞানী, যিনি ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, তার সাথে স্বামীজির দেখা হয়। স্বামীজি তার পত্রাবলিতে লিখেছেন। আরেকদিন বিস্তারিতভাবে আলোচনার জন্য ওখানে গেছেন। তো সেখানে নিকোলা টেসলার সাথে যখন তড়িৎ বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল, তখন স্বামীজি একটা কথা বললেন, বলছে দেখো তোমরা দেখে মেটার বলো, এটা কিন্তু মেটার নয়, এটা এনার্জির একটা ফর্ম। তারপরে তিনি আমাদের যে কল্প হয়, আমাদের যে সৃষ্টিস্থিতি লয় হয়, তার সম্বন্ধে বিস্তারিতভাবে বললেন। তো নিকোলা টেসলার মাথার মধ্যে এটা ঢুকে গেল যে তাহলে এই সমস্ত বস্তু দেখতে পাচ্ছি, ম্যাটার ইজ নাথিং বাট কনসোলিডেটেড এনার্জি। এইটা যখন মাথায় ঢুকলো, এইটা ওনার এক বন্ধু ছিল মিলেভা মেরিককে বললেন। মিলেভা মেরিকও একজন সায়েন্টিস্ট, বিশেষত তিনি একজন ম্যাথামেটিশিয়ান। তিনি হলেন আইনস্টাইনের প্রথম স্ত্রী। তিনি আইনস্টাইনকে এই বিষয়টা বললেন। স্বামীজির চলে যাওয়ার 8 বছর পরে E=mc², এর ফাউন্ডেশন হলো। তাহলে বুঝতে পারছেন একজন আধ্যাত্মিক বিজ্ঞানী জড়বিজ্ঞানের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করতে পারে। জামশেদজি টাটাকে বললেন যে তুমি আমাদের ভারতবর্ষেতে ব্যবসা করো এবং একটা বিজ্ঞান গবেষণাগার তৈরি করো। জামশেদজি টাটা তাকে আহ্বান জানিয়েছিলেন তার ডিরেক্টর হওয়ার জন্য স্বামীজিকে। স্বামীজি রাজি হননি। তবে এখন বেলুড় মঠ একজন মহান সন্ন্যাসীকে ওখানেতে ঋণ দিয়েছেন, মহান মহারাজ, যিনি ভাটনগর পুরস্কার পেয়েছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতজ্ঞ, জিওমেট্রি রূপে তিনি ওখানে এখন পড়ান। তো তারপরে তো স্বামী বিবেকানন্দ যেটি করলেন, আচার্য জগদীশচন্দ্র বসুর পিছনেতে আর তার 2 শিষ্যা ক্রিস্টিন এবং সিস্টার নিবেদিতা, সারাবুল, এদের সবাইকে নিযুক্ত করলেন যাতে জড়বিজ্ঞানের বিজ্ঞান গবেষণাও অত্যন্ত সুন্দরভাবে হতে পারে। স্বামী বিবেকানন্দ 2টি কাজ করেছিলেন, যে সমন্বিত বিজ্ঞানীগুলি না। একটি হলো তিনি মোক্ষ বিজ্ঞানের একটি গবেষণাগার তৈরি করেছিলেন পরাধীন ভারতবর্ষেতে স্বাধীনভাবে। সেটি হলো বেলুড় মঠ, যেখানে মোক্ষ বিজ্ঞানের গবেষণা করে আর ভারতের যে জ্ঞান বিজ্ঞান পরম্পরা তাকে সুপ্রতিষ্ঠিতভাবে, সুনিয়োজিতভাবে জীবনেতে প্রত্যক্ষ অনুভূতি লাভে জগৎকে, ভারতবর্ষকে নতুন পথ দেখাতে পারবে। আরেকটি হলো জগদীশ বসুকে, আচার্য জগদীশচন্দ্র বসুকে কেন্দ্র করে জড়বিজ্ঞানের ক্ষেত্রে আর একটি আত্মনির্ভর স্বতন্ত্র গবেষণাগার তৈরি হবে। সে কাহিনী আমরা অনেকে জানি। তো এর ফলে কি হলো, এই সমন্বয় বিজ্ঞানের কথা বলতে জগদীশচন্দ্র বসুর জীবনেতে এটা হয়েছিল। তিনি প্রথমে ছিলেন পদার্থবিজ্ঞানী, তারপর হলেন তিনি জীববিজ্ঞানী, তারপর হলেন তিনি অব্যক্ত বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসু আবার ক্রিস্টিনকে বলেছেন, ভগিনী ক্রিস্টিনকে, যে আমাদের যে পুরুষ সূক্ত আছে, সেই পুরুষ সূক্তটার অনুবাদ, খুব প্রাঞ্জল অনুবাদ যদি স্বামী বিবেকানন্দ করে দেন, তাহলে সেটা আমি আধুনিক জড়বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সেটা এস্টাবলিশ করার চেষ্টা করব। আচার্য জগদীশচন্দ্র বসু বলছেন খুব সুন্দর করে যে আমাদের মুনি ঋষিরা 5000 বছর আগে বা হাজার হাজার বছর আগে যে বিষয়টা তারা ধারণাতে নিয়ে এসেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন,
সেই বিষয়টা আমি আধুনিক যন্ত্রপাতির সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব, এবং সেটা তিনি করেছিলেন। এবং সেরকমভাবে সেই জন্যই তিনি আর পদার্থবিজ্ঞান থেকে জীববিজ্ঞান, জীববিজ্ঞান থেকে অব্যক্ত বিজ্ঞানের পথে পাড়ি দিয়েছেন। তো আমাদের যে প্রজ্ঞাপ্রবাহ, সেই প্রজ্ঞাপ্রবাহ চাই যে আমাদের যে জ্ঞান বিজ্ঞানের যে পরম্পরা রয়েছে, সেই জ্ঞান বিজ্ঞানের পরম্পরাকে আধুনিক বিজ্ঞানের কষ্টি পাথরেতে সুপ্রতিষ্ঠিত করে বিশ্বের কল্যাণেতে সেটা নিয়োজন করতে হবে। সেই যে কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলেই আমরা আধুনিক সুউন্নত সমাজ বিশ্বকে উপহার দিতে পারব। বিজ্ঞান আলোচনার ছেদ টানব ভগবান শ্রীরামকৃষ্ণের এক বাস্তবিক বিজ্ঞান ভাবনার মধ্য দিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ সকাশে বহু বিদ্বজ্জন ঈশ্বর তত্ত্বের কথা, ব্রহ্মতত্ত্বের কথা, নৈতিক জীবনের কথা বলছেন। ঠাকুর চুপ করে মন দিয়ে শুনছেন। শেষকালে বলছেন, কথাগুলি তো ভালো, কিন্তু ধারণা হওয়া চাই। ধারণা হচ্ছে কই? ধারণা কি সহজে হয়? ধারণা হওয়ার জন্য তপস্যা করতে হয়, যোগ করতে হয়। শুধু সিদ্ধি সিদ্ধি মুখে বললেই নেশা হয় না। সিদ্ধি খেতে হয়, সিদ্ধি ঘঁটতে হয়, সিদ্ধি গায়ে মাখতে হয়, তবে নেশা হয়। তো জ্ঞান আহরণ করার পর যোগ অবলম্বন করে তার প্রত্যক্ষ উপলব্ধি হলে তবে বিজ্ঞানকে বোঝা যায়, তবে অনুভূতি হয়, এবং সেইটিই হলো একজন সাধারণ জ্ঞানীর বিজ্ঞানীতে আরোহণের প্রচেষ্টা। এই কথাটি সবসময়ই মনে রাখতে হবে। যতই আমরা বৈজ্ঞানিক জ্ঞানের আলোচনা করি, মুখে বলি, কিন্তু অন্তঃকরণের শুদ্ধি না হলে, সত্যের উপলব্ধি না হলে সমাজ জীবনে তার প্রয়োগ হবে না। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।